জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল, আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিশ্চয়ই তোমাদের জন্য আরেকটি ভিডিও, এবং এটা যারা বিএ ক্লাস করছো তাদের জন্য, যারা নেট সেট দেবে তাদের জন্য, এবং যারা মোটামুটি অন্যান্য কম্পারেটিভ এক্সামগুলি ফিলসফির উপর বেসড রয়েছে সেগুলির উপরে কিন্তু এই ভিডিওটি চলতে পারে। তো আজকে আমরা পুরো প্রি সক্রেটিক ফিলসফি। প্রি সক্রেটিক ফিলসফি বলতে তোমার সক্রেটিসের আগের ফিলসফি, তার মধ্যে একজন দার্শনিক পিথাগোরাস। পিথাগোরাসের যে নাম্বার থিওরি, সেই নাম্বার থিওরি অর্থাৎ দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, নাম্বার থিওরি মানে সংখ্যা তত্ত্ব, যে সংখ্যাকে তিনি কিভাবে ইলাবোরেট করছেন এবং সংখ্যাকে কিভাবে উপস্থাপন করছেন। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা সরাসরি চলে যাই আজকের টপিকে। সেখানে কি আছে আমরা দেখে নিই। তাহলে ভিডিওর একদম শুরুতেই দেখো, তোমাদের এই সামনে একটা তো মোটামুটি ইন্টারফেস আমি একটা এখানেও রেখে দিয়েছি। আমাদের মেন বিষয় হচ্ছে পিথাগোরাসের থিওরি, যেটা প্রি সক্রেটিস থিঙ্কার বলা যায় বা ওয়েস্টার্ন ফিলসফির একটা অন্তর্গত। পিথাগোরাসের শুরু করার প্রথমে আমাদের পিথাগোরাস সম্পর্কে আমরা কিছু বলি, কেন তিনি অল থিংস আর নাম্বার কেন বলছেন, সেখান থেকে আমরা শুরু করি। বিষয়টা হচ্ছে, দেখো, প্রাচীন গ্রিক দার্শনিক পিথাগোরাস, তার অ্যাকচুয়ালি জন্মসাল যদি আমরা বলি আনুমানিক বলতে গেলে এখানে এক্স্যাক্ট বলা মুশকিল, খ্রিস্টপূর্বাব্দের 570 থেকে 495 এর মধ্যে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তার জীবনকাল বলা চলে। পাশ্চাত্য দর্শনের ইতিহাসে এক অসাধারণ ব্যক্তিত্ব বলা যায়। পিথাগোরাস ছিলেন একাধারে দার্শনিক, গণিতবিদ এবং ধর্মীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা তাকে বলা যায়। পিথাগোরাস মনে করতেন এই যে সমগ্র জগৎটা রয়েছে বা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মৌলিক নীতি, যেটাকে ফার্স্ট প্রিন্সিপাল বলা যায়, সেটাই হলো নাম্বার, সেটা হচ্ছে সংখ্যা। ঠিক আছে, এই হিসেবে তার বিশেষ উক্তি রয়েছে, তোমরা সামনে দেখতেই পাচ্ছ এখানে, অল থিংস আর নাম্বার। আমরা লাইফ কনটেক্সট এগুলি বলছি, তো তিনি সেখান থেকেই বলেছিলেন অল থিংস আর নাম্বার, সমস্ত বস্তুর মৌলিক ভিত্তি হলো সংখ্যা। আর এই যে থিওরিটা, যে সংখ্যা, এটাই কিন্তু পিথাগোরিয়ান যে দর্শন, তার মূল ভিত্তি আমরা বলতে পারি। ঠিক আছে, তো এই মোটামুটি একটা খুব বেশি ইলাবোরেট আমাদের ব্যাপার নয়, আমরা আলোচনা করব সময়ের উপরে, এবং যাতে বোঝা যায়, যতটা ক্লিয়ার করা যায় সেই ক্লিয়ারটা আমরা করার চেষ্টা করব। এরপরে রয়েছে, দেখো, মিনিং অফ নাম্বার। নাম্বার আর অর্ডার, রেশিও, হারমোনি, স্ট্রাকচার, এগুলি বলা হয়েছে। তা আমি এখানে কিছু বিষয়কে দিয়ে রেখেছি। এবার আমি যদি বলি এই বিষয়গুলিকে ছোট ছোট করে যদি একটু ব্যাখ্যা করা যায়, সংখ্যা বলতে অ্যাকচুয়ালি পিথাগোরাস কি বোঝে, বা পিথাগোরিয়ান, তার তো লিখিত বিষয়কে আমরা পাওয়া যায় না, আমরা পরবর্তীতে তার ভাবধারাকে কিছুটা বোঝার চেষ্টা করি। সেখানে তিনি সংখ্যা বলতে পিথাগোরাস কি বুঝছেন, এখানে কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে না বুঝলে কিন্তু পিথাগোরাসের থিওরিকে বোঝা কিন্তু অসম্ভব প্রায়। পিথাগোরাস যখন নাম্বার বলছেন, তখন তিনি কিন্তু কেবল 1, 2, 3, 4 এই যে অঙ্কের ভাষায় বা গণিতের ভাষায় বা ম্যাথমেটিক্সের ভাষায় যে সংখ্যাগুলি বলা হচ্ছে, সেগুলি কিন্তু আসলে নয়। তিনি মনে করছেন, বা তার মতে, সংখ্যা হলো বিশ্বজগতের গঠন, শৃঙ্খলা, মানে অর্ডার বলা যেতে পারে, অনুপাত, আমি যেমন এখানে তোমাদের দেখছো রেশিও লিখে রেখেছি, সামঞ্জস্য মানে হারমোনি, হ্যাঁ, এই সব কিছুর প্রতীক বা এই সব নিয়মের প্রতীক সংখ্যা। তিনি বলছেন সংখ্যা শুধু কোনো গণনার মাধ্যম নয়। সংখ্যা, তিনি বলছেন যে সংখ্যা শুধু কোনো গণনা মাধ্যম নয়, রিয়ালিটি ইটসেলফ এ ম্যাথমেটিক্স ইন স্ট্রাকচার। তিনি এই লাইনটাকে
ব্যবহার করছেন। মানে বাস্তবতার যে অন্তর্নিহিত গঠনই গাণিতিক, বাস্তবতার অন্তর্নিহিত মানে গঠন, সেই গঠনটাই গাণিতিক। তিনি তাহলে সংখ্যা বলতে শুধু গণিতের সংখ্যাকে বোঝেননি, তিনি বলছেন স্ট্রাকচার। আর আমাদের আজকের থিওরি কি, আমাদের আজকের বিষয় হচ্ছে যে জগতের সোর্স কি, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য ওয়ার্ল্ড। যেমন থেলাস বলছেন জল, অ্যানাক্সিমেন্ডার, অ্যানাক্সিমাইন্স সবাই এক এক করে তত্ত্ব দিয়েছে। হেরাক্লিটাসকে আমরা দেখি, পিথাগোরাসও সেরকম বলছেন দ্য ওয়ার্ল্ড আর ক্রিয়েটেড বাই দ্য নাম্বার, বা জগতের উৎপত্তির মূল কারণই সংখ্যা। তো সেই বিষয়ে আমরা যাচ্ছি ধীরে ধীরে। এইখানে একটা আমাদের প্রশ্ন চলে আসে, তাহলে হোয়াই ইজ নাম্বার। এখানে তিনি কিছু উদাহরণ দেবেন যে মিউজিকের যে রেশিও, সেটা জিওমেট্রি, কসমস, এই সব কিছুকে তিনি ব্যাখ্যা করছেন। আমি এখানে পয়েন্টগুলি এইভাবে উঠিয়েছি, আমি সেগুলিকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। কেন পিথাগোরাস সংখ্যাকেই জগতের মূল বলছেন, কি কারণ, এমন কি বিষয় তিনি লক্ষ্য করছেন। তিনি যে প্রাকৃতিক বিভিন্ন ঘটনার আশ্চর্যজনক যে মানে অঙ্কের নিয়ম বা গাণিতিক যে নিয়ম, সেগুলিকে লক্ষ্য করছেন। হয়তো সেই সময় প্রি সক্রেটিক ফিলসফিতে প্রথম হয়তো কেউ সায়েন্টিফিক্যালি কথাবার্তা বলার চেষ্টা করছেন। পরবর্তীতে যেমন আমরা গণিতকে প্রতিষ্ঠা করার জন্য আমরি চেষ্টা দেখেছি কার, ডেকার্তের, আধুনিক দর্শনের জনক যিনি, তাকে দেখেছি। এখানে পিথাগোরাস বলছেন যে জগতের সব কিছু ঘটনাই যে নিয়মে চলছে, সেটা একটা গাণিতিক নিয়ম। যেমন তিনি বলছেন সঙ্গীত, আমাদের এই যে গান, গান বাজনা যে রয়েছে, সেটাও একটা এই নিয়মে চলছে। সঙ্গীত, এই ক্ষেত্রে তিনি আবিষ্কার করেন যে তার যুক্ত যে যন্ত্রগুলি রয়েছে, বাদ্যযন্ত্র, যেমন গিটার বলো, ভায়োলিন বলো, দোতারা বলো, সব এই তার যন্ত্র, মানে তার যুক্ত যে সঙ্গীত যন্ত্র বা বাদ্যযন্ত্র রয়েছে, সেগুলির যে দৈর্ঘ্য থাকে না, ফেড মানে একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত তার একটা নির্দিষ্ট অনুপাতে রয়েছে, তার জন্যই সুর সৃষ্টি হচ্ছে। তিনি বলছেন যে তারটা কেমন থাকে, 2:1, 3:2 বা 4:3। তিনি বলছেন 2:1 থাকে, অথবা 3:2 থাকে, বা 4:3 থাকে। যার কারণে আমাদের কি হয়, যার কারণে আমাদের সুর সৃষ্টি হয়। এই অনুপাতগুলির যে সুন্দর যে হারমোনি, সামঞ্জস্য, যার কারণে সৃষ্টি হয় সুর। ঠিক আছে, তাহলে আমাদের দরকার কি 2:1, 3:2 বা 4:3। তার মানে এটাও একটা সংখ্যা। তাহলে জগতের প্রত্যেকটা জিনিস তিনি প্রথমে নিয়েছেন কি, প্রথমে নিয়েছেন বাদ্যযন্ত্রকে। এখানে হারমোনি ডিপেন্ডস অন নিউমেরিক্যাল রেশিওর কথা তিনি উল্লেখ করছেন, যে এই যে সুর উৎপন্ন হচ্ছে, তার জন্য চাই একটি সুসামঞ্জস্য সংখ্যাগত তত্ত্ব বা সংখ্যাগত অনুপাত, যার উপর নির্ভর করেই এই জগতে কি হবে, সুরের সৃষ্টি হবে। পাশাপাশি জিওমেট্রির কথা যদি আমরা বলি, যেমন ত্রিভুজ, বৃত্ত, বর্গ, আয়তক্ষেত্র ইত্যাদি সবকিছুর সংখ্যার সাহায্যেই প্রকাশ করা হয়। দেখো, একটু ডিটেইলিং বলার চেষ্টা করছি একটাই কারণে, যারা পিএইচডি বা নেট সেট দেবে তাদের জন্য সুবিধা হবে, এবং যারা ধরো বিএ ক্লাসে রয়েছে, এখানে তো থিওরিকে আলোচনা করার জন্যই জায়গাটা, হায়ার এডুকেশন, এটা বাচ্চাদের তো আর বিষয়ের মধ্যে নেই। তো এই জন্য একটু বলছি, যদি একটু ধৈর্য ধরে শোনো তাহলে তোমাদেরই সুবিধা হবে। এবং আমি তো আর মহান কোনো টিচার নই, আমি মন্দের ভালো টিচার। আমি ভালো টিচার নই, আমি মন্দের ভালো। তো একটু ধৈর্য ধরে শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাদের দেখবে ডেসক্রিপশনের মধ্যে
টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে যদি কেউ যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হতে পারো। এটা সত্যি আমার কাছে একটা খুব গর্বের বিষয় হবে এবং আমাদের পরিবারের তুমি একটা সদস্য হবে। এটা সত্যি একটা খুব খুশির খবর বা খুশির বিষয় হয়ে উঠবে। আর চলো আমরা সবাই মিলে ফিলসফি করি। এখানে কেউ শেখার ব্যাপার নেই, সবাই ফিলসফার, ব্যাস। তো ত্রিভুজ যে জিওমেট্রির কথা তিনি বলছেন, সেখানে ত্রিভুজ দেখি, বৃত্ত দেখি, বর্গ দেখি, এই সব কিছুই কিন্তু সংখ্যার সাহায্যেই প্রকাশ করা যায় বা প্রকাশ করা হয় বা প্রকাশ করে থাকি আমরা। তাহলে জগতের সবকিছু সংখ্যা। এক্ষেত্রে যে এখান থেকে কি হয়, যে গণিতের মানে অঙ্কের যে প্রকৃতিকে ব্যাখ্যা করার যে শক্তিশালী মাধ্যম কিন্তু হয়ে ওঠে। তাহলে সংখ্যা আমরা গণিতকে বা অঙ্কর যে বিষয়কে শক্তিশালী করে তোলার চেষ্টা করা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার জ্যোতির্বিজ্ঞান যে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি মানে কসমস, ঠিক আছে, কসমসের বিষয় যখন আলোচনা করা হয়, কি মাপে বা কি ডাইভারশনে দেওয়া হবে বা কোন গতিতে একটা বিষয়কে আমরা যদি ছাড়ি তাহলে কসমসের মধ্যে ঘোরাফেরা করবে, বা জগৎ কিভাবে, ব্রহ্মাণ্ড কিভাবে ঘুরছে, ঠিক আছে, প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা উপগ্রহ, প্রত্যেকটা ইউনিভার্স কিভাবে একে অপরের সঙ্গে যে এই যে গতিময় হয়ে আছে, সেটাও কিন্তু একটা নাম্বার সংখ্যার মধ্যে রয়েছে। এই বিষয়কেও তিনি কিন্তু ব্যাখ্যা করছেন। তা পিথাগোরাস এই বিষয়ে যে বিশ্বজগতের প্রতিটি বস্তুর একটি নির্দিষ্ট সংখ্যা এবং অনুপাত রয়েছে, এই কারণে তিনি বলেন কি, নাম্বার রুলস দ্য ইউনিভার্স, নাম্বার রুলস দ্য ইউনিভার্স, মানে সংখ্যাই বিশ্বজগৎকে নিয়ন্ত্রণ করে। যদিও এই উক্তিটি পিথাগোরাসের ঐতিহ্যের, মানে পিথাগোরাসের বলতে গেলে দর্শনের সঙ্গে যুক্ত, কিন্তু পিথাগোরাসের তো নিজস্ব কোনো লিখিত গ্রন্থ বা উদ্ধৃতি নেই, কারণ তার কোনো প্রমাণ আমরা বা রচনা মানে সংরক্ষিত নেই। এটা পিথাগোরাসের ভাবনার দ্বারা, পিথাগোরাসের ভাবনার দ্বারা পরবর্তী যে দর্শন সৃষ্টি হয়েছে বা পিথাগোরিয়ান ফিলসফি যেখানে আমরা পাই, সেখানে আমরা এই সব উক্তিগুলি দেখে থাকি। তো এইবার আসি, তিনি কয়েকটি সংখ্যার কথা বলছেন, যেমন অড নাম্বার, ইভেন নাম্বার এবং মোনাড নামক এক শব্দ ব্যবহার করছেন, এবং এই যে লিমিট অ্যান্ড আনলিমিটেড, মোনাড আর সোর্সেস, এই বিষয়গুলিকে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। দেখো, পিথাগোরাস এই সংখ্যাকে ব্যাখ্যা করতে গিয়েই তিনি দুই ধরনের ভাগ করে দিয়েছেন। প্রথমেই একটা অড নাম্বার মানে বিজোড় সংখ্যা, আর একটা ইভেন নাম্বার জোড় সংখ্যা, আর একটা মোনাডের কথা বলছেন। যেমন ধরো 1, 3, 5, 7, 9, এগুলি সবই বিজোড় সংখ্যা। এগুলি কি কি নির্দেশ করে? এগুলি আমাদের নির্দেশ করে লিমিটেশন, সীমাবদ্ধতা, ইউনিটি, ঐক্য এবং স্থিতি, মানে স্ট্যাবিলিটি। তো কিভাবে? পিথাগোরিয়ানদের মতে বিজোড় সংখ্যা যে রয়েছে, তো পিথাগোরিয়ান এদের মতে যে বিজোড় সংখ্যা কেবল একটি অঙ্কের ধারণাই নয়, এটা বিশ্বজগতের শৃঙ্খলা, স্থিতিশীলতার প্রতীক। যেমন ধরো, এই যে আমি সংখ্যাগুলি বললাম, এই সংখ্যাগুলি প্রথমত যে লিমিটেশন বলতে আমরা কি বুঝি? বিজোড় সংখ্যা একটি নির্দিষ্ট কেন্দ্র বা সীমা বজায় রাখে, যার কারণে এটি শৃঙ্খলা এবং নির্ধারিত বাস্তবতার প্রতীক হয়ে ওঠে। আবার ঐক্য বলতে যেমন বিজোড় সংখ্যার মূল উৎস হলো মোনাড, যেটা এক, তাই না? তা বিজোড় সংখ্যার ঐক্য, একতা, সমন্বয়ের প্রতীক বলা চলে। আবার তৃতীয়ত মানে স্টেবিলিটির কথা বলা হয়েছে। পিথাগোরিয়ানস যারা, তারা মনে করেন যে বিজোড় সংখ্যা ভারসাম্য বা স্থায়িত্বের প্রতীক, তাই এটি পরিবর্তন চেয়ে স্টেবিলিটি বা অর্ডারকে প্রকাশ করবে বেশি। তো এক কথায় যদি আমরা বলি, পিথাগোরাসের মতে বিজোড় সংখ্যা মানে অড নাম্বার কেবল গণনার সংখ্যাই নয়, এটি সীমাবদ্ধতা, ঐক্য মানে ইউনিটি, স্টেবিলিটি, এগুলির প্রতীক।
এই কারণে তারা বিজোড় সংখ্যাকে বিশ্বজগতের মানে সুশৃঙ্খল বা সুসামঞ্জস্যপূর্ণ হারমোনিয়াস যেটাকে বলা হয় এমন বাস্তবতার প্রকাশ হিসেবে বিবেচনা করেছিলেন, তাই না? এবং পাশাপাশি দেখো ইভেন নাম্বার যেটা রয়েছে, ইভেন নাম্বার কি? ইভেন নাম্বার হচ্ছে জোড় সংখ্যা। পিথাগোরিয়ান যারা রয়েছেন, পিথাগোরিয়ানরা এটাকে আলোচনা করছেন কিভাবে? পিথাগোরিয়ানরা বলছেন জোড় সংখ্যা 2, 4, 8, 6 এইভাবে আমরা যেতে থাকি, এবং তারা এটা বিশ্বাস করতেন যে জোড় সংখ্যা আনলিমিটেড, অসীমতা, বৈচিত্র্য, মাল্টিপ্লিসিটি এবং পরিবর্তনের প্রতীক বলা যায়। কিভাবে? সেটাকেও তারা বলছেন, তারা এইভাবে বলছেন যে জোড় সংখ্যাকে সমান 2 ভাগে ভাগ করা যায়। যেমন 2কে আমরা ভাগ করতে পারি 1 and 1, 4কে আমরা সমান ভাগ করতে পারি 2 and 2। তো এই কথা বলছেন যে এই বিভেদ্যতা মানে বিভাজ্যতার কারণেই জোড় সংখ্যা এক ধরনের অসীম সম্ভাবনা এবং প্রসারণের ধারণা প্রকাশ করে, তাই না? এই কারণে তারা আনলিমিটেড মনে করতেন। আবার জোড় সংখ্যা বিভিন্ন রূপে বিভক্ত হতে পারে বলেই এটা মাল্টিপ্লিসিটি, যেটাকে বৈচিত্র্য বলা যেতে পারে, কারণ এর সম্প্রসারণ রয়েছে, স্বভাবের কারণেই পরিবর্তন হয়, তাদের চেঞ্জও দেখছি আমরা। তাহলে সম্প্রসারণ এই স্বভাবের কারণে তাদেরকে আমরা পরিবর্তনও দিচ্ছি। তাহলে এটাকে যদি আমরা অল্প একটু কথায় যদি ব্যাখ্যা করতে চাই বা এক কথায় যদি বলতে চাই বা এক লাইনে যদি বলতে চাই, পিথাগোরিয়ানরা তাদের মতে জোড় সংখ্যা এমন এক নীতি বা প্রতীক যা অসীম সম্ভাবনা, বৈচিত্র্য এবং পরিবর্তনের মাধ্যমে বিশ্বজগতের গতিশীল দিককে প্রকাশ করেছে। এবং এরপরে আসি যে মোনাডের কথা যদি তিনি বলছেন, হোয়াট ইজ দ্য মোনাড? আমরা এই মোনাডের শব্দ এর আগে আমরা হয়তো কেউ অনেকেই শুনিনি। আমরা এসে একদম লাইবনিজ, স্পিনোজা না লাইবনিজ বলছেন মোনাডের কথা, প্রি এস্টাবলিশড হারমোনি। তো এক্ষেত্রে তিনি এক সংখ্যাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন, নাম্বার 1, ফার্স্ট নাম্বার যে 1। কেন? কারণ এক কোনো সাধারণ সংখ্যা নয়, এটাই হলো মোনাড। কেন? কারণ সমস্ত সংখ্যার উৎস, এই যে হাজার হাজার কোটি কোটি ইনফাইনাইট যে নাম্বার, প্রত্যেকটা নাম্বারের সোর্স কি? দ্য ওয়ান ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। এখানে কিন্তু বুঝতে হবে যে ওই আর্যভট্ট শূন্য আবিষ্কার করার পরে 1, 2 এইভাবে তিনি বলতে চাননি। তিনি বলতে চাইছেন দ্য ওয়ান ইজ দ্য আলটিমেট নাম্বার, দ্যাট ইজ দ্য মোনাড। সমস্ত সংখ্যার উৎস কি? 1, 2, 3, 4, 2-এর থেকে শুরু নয়। আমরা কিন্তু শূন্যর থেকেও শুরু করি না। শূন্য কোনো সংখ্যাকে এগিয়ে যেতে সাহায্য করে, তারও কিন্তু একটা ভ্যালু রয়েছে, যেটা রামানুজন যেটাকে প্রকাশ করেছেন। রামানুজ নয়, রামানুজন, ম্যাথমেটিশিয়ান রামানুজন তিনি কি প্রকাশ করেছিলেন যে প্রত্যেকটা শূন্যর একটা ভ্যালু রয়েছে। শূন্য দিয়ে শূন্যকে ভাগ করলে আমরা 1 পাই, তার মানে 0 এক্ষে 0, তার মানে 1। তার মানে তারও একটা ভ্যালু রয়েছে, এমন নয় যে 0 মানে কিছুই নয়, ঠিক আছে? তো ওটা নয়, কিন্তু প্রত্যেকটা সংখ্যাকে যদি আমরা বাস্তব দিক থেকে যদি দেখি, সেটা কিন্তু 1 থেকেই শুরু করি। আমরা 0 থেকে বলি না, 0, 1, 2, 3, 4 এরকম বলি না, 1, 2 থেকেই শুরু করি। তাহলে এই যে সমস্ত সংখ্যার উৎপত্তি হচ্ছে, যে সমস্ত সংখ্যার উৎস মোনাড থেকেই হয়, যেমন 2, 3, 4 এগুলি সব পরপর, সব সংখ্যার উৎপত্তি। তা মোনাড রিপ্রেজেন্টস ইউনিটি, তাই না? তাহলে এই ক্ষেত্রেই কিন্তু 1 ইজ দ্য মোনাড। তো এই গেল মোনাড। তো এরপরে আমরা দেখো এখানে বলছে একটা বিষয়, কি বলছে এটা বলছে টেট্রাক্টিস, তাই না? টেট্রাক্টিস, এখানে টেট্রাক্টিস, হোয়াট ইজ দিস? আমাদের সবার মনে প্রশ্ন আসতে পারে, আমি এটাকেও হালকা ব্যাখ্যা করছি। 1, 2, 3, 4 যোগ করলে কি হয়? 10। হারমোনি অ্যান্ড পারফেকশন, আমরা এই বিষয়কে যে টেট্রাক্টিস কি আসলে, হোয়াট ইজ দ্য টেট্রাক্টিস? পিথাগোরিয়ান দর্শনের সবচেয়ে পবিত্র প্রতীকই হলো এটা।
টেট্রাক্টিস। এটাকে কিভাবে রাখা হয়েছে তোমাদের যদি আমি বলি বা দেখাই, সবার প্রথমে এরকম একটা, দুটো, 1 2 3, 1 2 3 4। এই যে বিষয়, তোমরা বুঝতে পারছো কিনা বা তোমাদের দেখা যাচ্ছে কিনা এখানে, এই একটা বিষয়, বা দেখবে থাম্বনেলের সামনে ওটা করা রয়েছে, এইভাবে অনেক সময় যুক্ত করা হয়। দেখো, একটা ত্রিভুজের আকার ধারণ করে, তাই না? একটা ত্রিভুজের আকার ধারণ করে এই একটা। তো এই যে বিষয়, এটাকে কিভাবে তারা ব্যাখ্যা করেছেন, এই যে মোট 10টা আমি বিন্দু আবিষ্কার করলাম বা দিলাম, তারা কিন্তু কি করেছেন, 1 2 3 4। তো এই 10টাকে পিথাগোরিয়ান যে সর্বোচ্চ পূর্ণতার সংখ্যা, মানে পারফেক্ট নাম্বার হিসেবে অত্যন্ত কিন্তু কি করেছেন, সম্মান প্রদান করেছিলেন বা তিনি সম্মান করতেন। তাদের মতে তারা এরকম বলছিলেন যে টেট্রাক্টিস প্রকাশ করে, কি প্রকাশ করবে, হারমোনি প্রকাশ করবে, অর্ডার প্রকাশ করবে, ব্যালেন্স প্রকাশ করবে, কসমস ইউনিটি প্রকাশ করবে। দেখো, প্রত্যেকটা একটা অর্ডার, 1 2 3 4, দ্যাট ইজ দ্য 10। তো এক্ষেত্রে ট্যাট্রিক্টিস কি, একটা টেট্রিক্টিস, এটা একটা পবিত্র বিষয় যে পিথাগোরিয়ান যা নিখুঁতভাবে ত্রিভুজ আকারে সাজাতেন এবং 10টি বিন্দু দ্বারা কি করতেন, তা গঠিত করতেন। এটা আসলে মহাবিশ্ব এবং এর যে সংখ্যাগত মানে ভিত্তির প্রতীক এটা। তাহলে যে সারিগুলো রয়েছে, কয়টা সারি রয়েছে, 4টি সারি রয়েছে। তো প্রথম সারিতে কি রয়েছে, 1 রয়েছে। দেখো, প্রথম সারিতে 1, পরের সারিতে 2, তারপরের সারিতে 3, তারপরের সারিতে 4। তো এইভাবেও যদি আমরা দেখি, তার প্রথম সারি, প্রথম বিন্দু, দ্যাট ইজ দ্য মোনাড, সেটা ঐশ্বরিক ঐক্য বলা হবে ওটাকে, দ্যাট ইজ দ্য সোর্স, উৎস বলা যেতে পারে। দ্বিতীয় সারিতে 2টো বিন্দু রয়েছে, তাকে আমরা দ্বৈততা বা বিষয় বলতে পারি। তারপরে তৃতীয় সারি রয়েছে 3টি, যেটাকে ত্রয়ী, সেটা সুরের সামঞ্জস্য বা তাল বলা যেতে পারে। তারপরের সারিতে রয়েছে চতুর্থ যে 4টি বিন্দু রয়েছে, এটা চতুষ্কোণের কথা আমাদের ধারণা আনে, যে 4টি যে চিরায়ত উপাদান, যে ক্ষিতি আপ তেজ মরুত, তাই না, এইগুলির কথা বলে। তাহলে মানে আমাদের যে গানের ক্ষেত্রে যে স্বরসঙ্গতি, সেখানে 1 2 3 4 সংখ্যাগুলি অনুপাতের যে গানের মধ্যে মৌলিক স্বরধ্বনি ব্যবধান, যেমন ধরো যারা গান শেখে তারা অষ্টক, পঞ্চম, চতুর্থ, এইগুলি বিষয় আমাদের কিন্তু গঠন করে, তারা ভালো এটাকে বুঝতে পারবে। এই যে গানের কথা যখন বলা হচ্ছে। আবার যারা মনে করো অঙ্কের বিষয়ে, তিনি বলছেন যে এই যে মানে টেট্রাক্টিস, হ্যাঁ, যে উচ্চতর যে আকৃতির, মানে উচ্চতর আকৃতির নির্মাণের ভিত্তি তৈরি করে, 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, তাহলে বেসটাকে ঠিক রাখতে হবে। তাহলে এই যে প্রথম 4টি অঙ্ক নিখুঁত একটা পিরামিড বা চতুস্তলকের ভিত্তি কিন্তু গঠন করছে, তাই না? তাহলে এই যে আমাদের বিষয়টা রয়েছে, এই বিষয় আমাদের দেখো, তাহলে নৈতিক জীবনে কতটা এই সংখ্যা আমাদের প্রভাব ফেলতে পারে। যেহেতু মোনাডের কথা বলা হয়েছে, একদম সর্বোচ্চ স্তরের ঐশ্বরিক উৎস, ঐশ্বরিক শক্তি বা উৎস হিসেবে ব্যবহার করা হয়েছে 1কে, তাহলে অবশ্যই জীবন দর্শনেও একটা তো তার ভূমিকা থাকবে। পিথাগোরাসের মতে যেমন সংখ্যার মধ্যে কি রয়েছে, শৃঙ্খলা রয়েছে, মানুষের জীবনেও ঠিক সেরকম শৃঙ্খলা থাকা উচিত। যদি শৃঙ্খলা যার নেই, সে কিন্তু জীবনে গেইন করতে পারে না। তাহলে তোমার জীবনে একটা রুলস, একটা ইউনিটি, একটা হারমোনি তোমার কিন্তু দরকার। তুমি যখন খুশি তখন যা করবে তা তো আর হবে না। 1-এর পড়া 1-এ পড়লে না, সেটা কিন্তু 2-তে গিয়ে 2-র পড়াও আর পড়তে পারবে না, কারণ 1-এর সঙ্গে 2 আজ দ্য রিলেটেড। কারণ 1-এ তোমার কিছু যোগ শিখতে হবে, 2-তে গিয়ে এই গুণ, তুমি ডাইরেক্ট গুণকে শিখতে পারবে না। তাহলে দেখো, জীবনের সঙ্গেও এটা কিন্তু আমাদের কি রয়েছে। তাহলে এই যে শৃঙ্খলা, তাহলে মানুষের উচিত সেই শৃঙ্খলাকে ফলো করা। তাহলে এই হিসেবে একটা যদি আমরা কোটেশনকে আমরা বলতে পারি, আমরা তাহলে কি বলতে হবে, যে অর্ডার ইন দ্য সোল রিফ্লেক্ট অর্ডার ইন দ্য ইউনিভার্স, তাই না? মানে
মানুষের যে আত্মা রয়েছে তার শৃঙ্খলায় বিশ্বজগতের শৃঙ্খলার কিন্তু অ্যাকচুয়ালি প্রতিফলন, এটা কিন্তু আমরা পিথাগোরিয়ান বিষয় আমরা দেখি। তাহলে এত গুরুত্ব রয়েছে, তাহলে মানব জীবনেও কিন্তু এর একটা বিশেষ ভূমিকা রয়েছে। তাহলে আমরা এই যে ইনফ্লুয়েন্সড, পরবর্তীতে এই যে গুরুত্ব আলোচনা করলাম, পরবর্তীতে প্লেটো, ইউক্লিড, কেপলার, গ্যালিলিও, এরা কিন্তু এনার দ্বারা ভীষণভাবে কি হয়েছিলেন, প্রভাবিত হয়েছিলেন। তার যদি আজকে গুরুত্বকে যদি আমরা বলি, সেই গুরুত্বকে কিন্তু দেখো, এই যে তার দর্শনের কি গুরুত্ব, ইনফ্লুয়েন্স আমরা যদি দেখি সেখানে কেমন দেখবে, এই যে নাম্বার থিওরি, এর মাধ্যমে প্রথমবার মানে পাশ্চাত্যের যে দর্শন, সেখানে যে বলা হয়েছে যে অঙ্ক কেবল হিসাবের বিষয় নয়, এটা বিশ্ব জগৎকে বোঝাবার একটা ভাষা। তাহলে এই ধারণার মাধ্যমে যে নাম্বার ইজ অল থিংস, দ্য ওয়ার্ল্ড আর ক্রিয়েটেড বাই দ্য নাম্বার, বা ওয়ার্ল্ড যে তৈরি হয়েছে, জগৎ যে তৈরি হয়েছে, তার আসলে উৎসই সংখ্যা ছিল, বা তার অভ্যন্তরে সংখ্যা। তাহলে এর দ্বারা পরবর্তীতে প্লেটো, ইউক্লিড, কেপলার, গ্যালিলিও, বিশেষ করে গ্যালিলিওর কথা কিন্তু বলতেই হয়। গ্যালিলিও বিশেষভাবে ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ হুইচ গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স, এটা আমরা বলতে পারি গ্যালিলিওর একটা বিশেষ উক্তি এটা। কারণ তিনি বলছেন যে ঈশ্বর বিশ্বজগৎকে গণিতের ভাষায় লিখেছেন, তাই না? তাহলে পিথাগোরাসকে পরবর্তীকালে আমাদের মনে রাখতেই হচ্ছে, কারণ এর দ্বারা যে প্লেটো, তার আদর্শবাদকে আমরা দেখি, আদর্শবাদ প্রভাবিত হয়েছে, ইউক্লিডের জ্যামিতি প্রভাবিত হয়েছে, কেপলারের জ্যোতির্বিজ্ঞান প্রভাবিত হয়েছে, গ্যালিলিও যে ছিলেন, তার যে বৈজ্ঞানিক যে চিন্তাধারা, সেটাকেও কিন্তু গভীরভাবে প্রভাবিত করেছে। তাহলে আধুনিক যে প্রাকৃতিক যে বিজ্ঞান বা গণিত, তার সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করার যে প্রবণতার সূচনা এই দর্শনের মধ্যেই কিন্তু রয়ে গেছে, তাই না? এই থেকেই পাই আমরা। তো তার বিখ্যাত কিছু উক্তি, যেমন আমি তোমাদের প্রথমেই বলেছি যে অল থিংস আর নাম্বার। আবার পিথাগোরিয়ান ট্র্যাডিশন, নাম্বার ইজ দ্য রুলার অফ ফর্ম অ্যান্ড আইডিয়াস, এটা আমরা পিথাগোরিয়ান ট্র্যাডিশনের মধ্যে পাই। আর পিথাগোরিয়ান ডক্ট্রিন কি, তাহলে অল থিংস আর নাম্বার। তো গ্যালিলিওরটা তোমাদের বললাম। তো এইবার আমাদের কিন্তু শেষের দিকে আমাদের শেষ করতে হবে একটা ক্রিটিসিজম দিয়ে আমরা শেষ করি, যে এটা আসলে দেখো, স্ট্রেংথ অ্যান্ড লিমিটেশন, এর যে কিছু শক্তি রয়েছে এবং কিছু লিমিটেশনও রয়েছে। সমালোচনায় আমরা এরকম বলতেই পারি যে, ধরো 1 নম্বর যদি আমরা বলি যে সংখ্যা নিজে কোনো দৃশ্যমান পদার্থ কিন্তু আসলে নয়, যাকে দেখা যায়। তাহলে অনেক দার্শনিক এটা মনে করেন যে সংখ্যা জগতের উপাদান, ম্যাটেরিয়াল কজ কিন্তু তাহলে হতে পারে না। কি কারণ হচ্ছে, সেটাকে দেখা যায় না, যেমন ঈশ্বরকে দেখা যায় না। এটা ভারতীয় দর্শন নিমিত্ত কারণ বলছেন, কিন্তু ম্যাটেরিয়াল কজ কিন্তু তাকে কিন্তু বলা যাচ্ছে না। এবং আমরা বলতেই পারি, যাকে দেখাই যায় না, সে ম্যাটেরিয়াল কজ হবে কিভাবে? ঠিক আছে। এবার আমিও আর একটা বিষয় বলি এই হিসেবে, যে ইউনিভার্সকেও তো দেখা যায় না। ইউনিভার্সের মধ্যে গিয়ে কি দেখা গেছে? পৃথিবী দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে, ইউনিভার্সকে কোথায় দেখছি আমরা? টোটাল ইউনিভার্স, তুমি একটা নির্দিষ্ট একটা পৃথিবীতে রয়েছে বা এটা রয়েছে, তাহলে ইউনিভার্সকেও কি আমরা সেই সংখ্যা তত্ত্বের মধ্যে রাখতে পারবো কি না? এটা আমার ভাবনা, কিন্তু আমি ভুলও হতে পারি, যে প্রাসঙ্গিক নাও হতে পারি, কিন্তু এই হিসেবে বলছেন যে ম্যাটেরিয়াল কজ রাখা যায় না। আবার আরেকটা যদি বলা যায় যে প্রাকৃতিক যে জগৎ, সব ঘটনাকে কেবল সংখ্যার মাধ্যমে কিন্তু ব্যাখ্যা করা প্রায় অসম্ভব, তাই না? কারণ যে কোয়ালিটেটিভ বৈশিষ্ট্যটাও তো গুরুত্বপূর্ণ। কোয়ালিটেটিভ বলতে যে গুণগত, কোয়ান্টিটিভ তো তুমি নিয়ে নিলে, কিন্তু কোয়ালিটেটিভ গুণগতর কি প্রয়োজন নেই? তাহলে এখানে সেই গুণগতর বিষয়টা নেই। আবার যেমন ধরো আধুনিক বিজ্ঞানের মধ্যে দেখা যায় যে
অঙ্ক যেটা রয়েছে বা গণিত যেটা রয়েছে, প্রকৃতিকে ব্যাখ্যা করার যে শক্তিশালী ভাষা, ঠিকই বাস্তব জগতে সব দিককে শুধু সংখ্যা দিয়ে কি সম্পূর্ণ ব্যাখ্যা করা যায় না? সবকিছু কি ব্যাখ্যা করা যাবে? সব কিছুকে কিন্তু ব্যাখ্যা করা যাবে না। তো এই হচ্ছে আমাদের পিথাগোরাসের থিওরি। কিন্তু তবুও কিন্তু শেষে কিন্তু আমাদের একটা কিন্তু বিষয় আমরা বলতেই পারি, পিথাগোরাসের যে নাম্বার থিওরি, যে পাশ্চাত্য যে দর্শনটা রয়েছে, সেখানে কিন্তু একটা বিশেষ মতবাদ, তাই না? বিশেষ মতবাদ, কারণ অল থিংস আর নাম্বার। দেখো এখানে এই যে সামঞ্জস্য, শৃঙ্খলা, এগুলি মৌলিক ভিত্তি বলা হয়েছে ঠিকই, কিন্তু আধুনিক দৃষ্টিভঙ্গির যে মতবাদগুলি রয়েছে, এখানে কিন্তু সহজভাবে কিন্তু সম্পূর্ণভাবে গ্রহণযোগ্যতা নেই, এটাও বলা যায় না। কিন্তু তবু গণিত, দর্শন, আবার বিজ্ঞানের যে বিকাশ হয়েছে ধীরে ধীরে, যে ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিসীম। হয়তো সেই সময় এটা আলোচনা না হলে কোনো একদিন হয়তো ডেকার্ট বলতে পারতেন না যে দর্শনকেও জ্যামিতির মতন প্রমাণ করতে হবে। অর্থাৎ কিছু দিয়ে তো শুরু করতে হচ্ছে কোথাও। তা এই কারণেই আমরা বলছি যে পিথাগোরাসকে কিন্তু অ্যাকচুয়ালি গাণিতিক যে দর্শন তার অগ্রদূত বলা যায়। এটা আমার মতন বললাম, কারণ আমি তো যেহেতু পিথাগোরাসকে এখন ক্লাস করাচ্ছি, তাহলে আমার পিথাগোরাসকে স্টাবলিশড করা, ঠিক আছে, তাকে ফাদার্স অফ ম্যাথমেটিক্যাল ফিলসফি বলা যেতে পারে। এবার বাদ বাকি তোমাদের উপর নির্ভরশীল। এবার তোমরা সেটাকে কি বলতে চাইছো, বা তোমরা কি করবে, বা তোমাদের যদি কোনো ধরনের মনে হয় যে কোথাও ভুল হলো বা ঠিক হলো, অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওকে আর বর্ধিত না করে ভিডিও এখানে আমরা শেষ করার চেষ্টা করছি। তাহলে ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ জানিয়ে জয় হিন্দ, জয় ভারত।